সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যান্টি এইজিং। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার তাওহিদা রহমান ইরিন ১৯৭৮ সালে নভেম্বর মাসে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৩ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি থাইল্যান্ড থেকে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। তিনি অস্ট্রেলিয়া থেকে রিজেনারেটিভ মেডিসিনে প্রশিক্ষণপ্রাপ্ত হন। বর্তমানে তিনি শিওরসেলের ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য। আমরা চাই না যে আসলে বয়সের ছাপ আমাদের বোঝা যাক, সেটা শরীরে কিংবা মনে। তো আপনার কি মনে হয় হোয়াট ইজ এইজিং? এইজিং হচ্ছে পরিবর্তন, সময়ের সাথে পরিবর্তন, চেঞ্জিং উইথ টাইম। আমরা যখন বয়স বাড়তে থাকে আমাদের সময়ের সাথে, তখন আমাদের যে পরিবর্তনগুলো আসে আমাদের শারীরিকভাবে, মানসিকভাবে, আমরা যদি মেডিকেল টার্মে বলি ফিজিওলজিক্যাল, বায়োলজিক্যাল, এই পরিবর্তনের ফলে কিন্তু আমাদের একটা কর্মশক্তি কমে আসে, আমাদের বডির যে অর্গানগুলো আছে তাদের পারফরমেন্সও কমে আসে। এবং এই যে কমে আসছে এই এজ রিলেটেড যে অ্যাপিয়ারেন্সগুলো আছে এগুলো কিন্তু একটু একটু করে দৃশ্যমান হয়, সেটি হচ্ছে এইজিং। আর এই এইজিং তো অবশ্যই নির্ভর করবে প্রথমেই বয়স, সময়, এরপরে আমাদের লাইফস্টাইল, আমরা কোন ধরনের এনভায়রনমেন্টে আছি, জেনেটিক, এই সকল কিছুই। কিন্তু আমি পরিশেষে বলতে চাই যে ইটস আ ন্যাচারাল অ্যান্ড বিউটিফুল প্রসেস। আমাদেরকে এটিকে এমব্রেস করতে হবে পজিটিভিটির সাথে, এবং যতদিন আমরা বাঁচবো আমরা যেন সুস্থ এবং সুন্দরভাবে বাঁচতে পারি। এইজিংয়ের একটি প্রসেস নিশ্চয়ই আছে, তো সেটি আসলে কিভাবে বা কেন হচ্ছে এবং সেটি স্কিনে আসলে কিভাবে ভিজিবল হয়? আমরা যদি প্রতি দশকের কথা ভাবি যে 20-এ, 30-এ, 40-এ, 50-এ, এভরি ডিকেইডে আমাদের যে পরিবর্তনগুলো আসে, প্রতিটি পরিবর্তনই কিন্তু ইউনিক। আমি এখন একটু ব্যাখ্যায় আসছি। যেমন আমরা বলি 20s, এটিকে বলা হয় ভাইব্রেন্ট ডিকেইড, কারণ এই সময় আমাদের বডির ফিজিক্যাল পারফরমেন্স থাকে পিকে। শুধু সেটি না, আমাদের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা, আমাদের মেটাবলিজম, আমাদের বিউটি, আমাদের স্কিনের যে স্ট্রাকচার, হেয়ার, সব কিছু থাকে পিক লেভেলে। সে কারণেই এটিকে বলা হয় প্রাণবন্ত বিষ। এই সময়ে যে কোনো কিছুই আসলে সেরকম কমতে থাকে না, অতটা কমতে থাকে না দেখে আমাদের কাছে কিন্তু পেশেন্টরা অ্যান্টি এইজিং কোনো ট্রিটমেন্টের প্রোটোকল নিয়ে আসে না। তারা আসেন হচ্ছে যে একটু সান ড্যামেজড স্কিন, একটু আনইভেন টোন, অথবা যাদের স্কিন একটু অয়েলি তাদের পিম্পল বা কিছুটা কনসার্ন কারেকশনের জন্যই আসেন। কিন্তু এর পরের দশক যখন 20 থেকে আমরা 30-এর দিকে যাই, 30-এর পরবর্তীতে আমাদের এই যে বলুন মেটাবলিজম স্লো হতে থাকে, আমাদের যে পারফরমেন্স সেটিও কমতে থাকে, এবং আমাদের স্কিনের যে কোলাজেন, বিউটি ফ্যাক্টর, ইলাস্টিসিটি, এগুলো কিন্তু একটু একটু করে ডিক্লাইন হতে থাকে। তো এর ফলে দেখা যায় কি একটু একটু করে যে সাইনগুলো ভিজিবল হয়, যে চোখের পাশে হয়তো একটু কুচকে যাচ্ছে, কপালে একটু বলিরেখা হলেও হতে পারে, আমাদের এক্সপ্রেশন মার্কস তখন দেখা দেয়, যে স্মাইল লাইনটাও মনে হয় যে একটু একটু আমরা বুঝতে পারি আয়নার সামনে দাঁড়ালে। এবং মেটাবলিজম যেহেতু স্লো হচ্ছে, আমাদের ওয়েট গেইনটাও তখন একটু হতে থাকে। মানে আমি যদি ফিটনেস ট্রেনিংটা ঠিকমতো মেনটেন না করি, রুটিনটা ফলো না করি, আমার কিন্তু তখন ওজন বৃদ্ধির দিকে যেতে থাকে। বোনস এবং মাসেল যেটি বলা হয় 20-এ যেটি ছিল একেবারে ইনট্যাক্ট, সেটিরও ডেন্সিটি কমতে থাকে, মাসও আমাদের মাসেল মাসও কিন্তু উইক হতে থাকে। আর যদি কেউ প্রেগনেন্ট থাকে, প্রেগনেন্সি পিরিয়ড পার করেন, পরবর্তী যে সিমটমগুলো বা সিনড্রোমগুলো দেখা দেয়, সিমটমগুলো যেমন স্ট্রেচ মার্ক বা ওজন বৃদ্ধি, হেয়ার লস। আর 30 থেকে যখন 40-এর দিকে আমরা যাই, তখন মাসেল মাস বলুন, বোন ডেন্সিটি বলুন, বেশ ভালোই মানে স্পিড আপে কমতে থাকে, এবং সেই সাথে তখন আমাদের ভলিউম লস হতে থাকে। দেখা যায় যে একটু চিক বোন ড্রুপিং দেখা দিচ্ছে, আমাদের যে স্মাইল লাইন সেটি একটু করে প্রমিনেন্ট হচ্ছে, আর আমাদের যে এক্সপ্রেশন মার্কস যেগুলো শুধু এক্সপ্রেশনই আসতো সেগুলো কিন্তু একটু স্থায়ী হচ্ছে, মানে স্ট্যাটিক হচ্ছে। আর 50-এ গেলে একেবারেই দৃশ্যমান মানে এইজিংয়ের সাইন, তখন আমাদের ভলিউম মানে লস এতটাই হয় যে আমাদের লিপস শ্রিঙ্ক করতে থাকে, আন্ডার আই হলোনেস দেখা দেয়, আমাদের স্যাগিনেস দেখা দেয়, এবং আমাদের কোমরবিটিগুলো কিন্তু যেগুলো 30-এ একটু একটু করে শুরু হতে থাকে, 50-এ এসে তখন আমাদের কম্প্রিহেনসিভ ট্রিটমেন্টে যেতে হয়। কোলাজেন স্কিনের ইম্পর্টেন্ট কম্পোজিশন। এই কোলাজেন এটি কি এবং এর কি ইম্পর্টেন্স? কোলাজেনকে বলা হয় বিউটি ফ্যাক্টর। এটি হচ্ছে এক ধরনের প্রোটিন, মানে আমাদের শরীরে 30% প্রোটিনই হচ্ছে কোলাজেন, যার 70% থাকে আমাদের স্কিন এবং হেয়ারের ত্বকে।
এর ফলে যখন হয় কি যে কোলাজেন যখন লেভেল ড্রপ করতে থাকে তখন এইজিংয়ের সাইনগুলো দৃশ্যমান হয়ে থাকে। এবং অনেকে ভাবে যে শুধু আমাদের ইয়ুথফুল স্কিন এবং হেয়ারের জন্যই বুঝি কোলাজেন। কোলাজেন কিন্তু আমাদের পুরো বডির ওয়েলনেস মেনটেন করে, পুরো বডিকে আমাদের সাপোর্ট দেয় স্ট্রাকচার স্টেবিলিটি মেনটেন করার। আর কোলাজেন যেহেতু ওয়াটার রিটেনশন করে সে কারণে স্কিন থাকে হাইড্রেটেড, এটা ইলাস্টিন প্রোডাকশন বা ইলাস্টিনের সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে, তাই ত্বকে দৃঢ়তা বা ফার্মনেস বজিয়ে থাকে, আমাদের ভলিউম রেস্ট্রেশনে হেল্প করে এবং স্কিন থাকে স্মুথ সাপল। এবং হেয়ারের যে ওয়েলনেস বা হেয়ারের ইন্টিগ্রিটি এই ফাংশনেও কিন্তু কোলাজেনের ভূমিকা অসাধারণ। আমাদের যে ফলিকল থেকে হেয়ার তৈরি হয় সেটির স্ট্রেংথ মেনটেন করে, আমাদের চুলকে হাইড্রেটেড রাখে। কোলাজেনের অভাবে চুল কিন্তু ব্রেকেজ প্রন, ব্রিটেল হয়ে যায়, রাফ হয়ে যায় এবং ডেন্সিটিও কমতে থাকে। এ তো গেল আমাদের স্কিন এবং হেয়ারের ব্যাপার। এছাড়া আমাদের 70% কোলাজেন স্কিন এবং হেয়ারে, বাকি 30% পুরো বডিতে বিচরণ করছে। সেটি কিন্তু জয়েন্টে, আমাদের লিগামেন্টে, বোনস, টেন্ডনে আছে। সে কারণে এবং আমাদের অন্যান্য যে গাট, ইন্টেস্টাইনাল গাট, এগুলো লাইনিংয়েও প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে কোলাজেন থাকে। যখন কোলাজেন কমতে থাকে তখন দেখা যায় যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ইস্যুগুলোও কিন্তু তখন দেখা দেয়। বোন হচ্ছে স্টিফ জয়েন্ট দেখা দেয়, স্টিফনেস, মাসেল উইক হয়ে যায়। বোনস হচ্ছে জয়েন্ট মুভমেন্টে আমাদের ফ্লেক্সিবিলিটি কমে যায়, মোবিলিটি কমে যায়। এভাবেই আমাদের কোলাজেন পুরো বডির সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে। আর কমার ফ্যাক্টরে যদি আসি যে কী কী কারণে কোলাজেন কমতে থাকে, প্রথমেই তো এইজিং, বয়সের সাথে সাথে কমে। আর একটু আগে আমি যে ডিকেইডের কথা বলেছি, যেমন 20 বছরের পরে 1% করে কোলাজেন কমতে থাকে, সেজন্য 20 থেকে 30-এ টোটাল 10% কোলাজেন কমে যায়। 30 থেকে সেটি কিন্তু একটু বেড়ে যায়, তখন আমাদের 10-এর জায়গায় 20% কোলাজেন কমে যায়। 40-তে গিয়ে সেটি 25% এবং 50-তে গিয়ে প্রথম 5 বছরে সেটি হয় যে 30% কমে যায়, এরপরে 40% কোলাজেন কমে যায়, কারণ তখন হচ্ছে মেনোপজের ব্যাপার থাকে, ইস্ট্রোজেন কমে যায়, যেটিও আমাদের কোলাজেন তৈরিতে একটি ভূমিকা পালন করে। কোলাজেন সম্পন্ন বিভিন্ন ধরনের এক্সটার্নাল ক্রিম কিংবা অয়েন্টমেন্ট, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা ব্যবহার করি। আমরা ভাবি যে এই কোলাজেন হয়তো হেল্প করবে আমাদের স্কিন রিস্টোরেশনে বা অ্যান্টি এজিংয়ে। আপনার কি মতামত এক্ষেত্রে, এটি কতটা যুক্তিযুক্ত? কোলাজেন যেহেতু মোস্ট হাইপড একটি শব্দ, এটি সম্পর্কে মিথও আছে। তো আমরা হয়তো না বুঝে অনেক কিছু সেগুলো গ্রহণ করছি বায়াসড হয়ে। তো কোলাজেনের ব্যাপার যেটি টপিক্যালি যদি আমরা ব্যবহার করি, সেটিতে কিন্তু কোলাজেন একটু হেভি চেইন, সেটি অ্যাবজর্ব হয় না, এটা একটা সিম্পল ময়শ্চারাইজারের কাজ করে। সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের ইন্টারনালি আমরা কোলাজেনটাকে যেন বুস্ট করতে পারি। তো আজকে আমি কিছু ফর্মুলা বলবো যার মাধ্যমে আমরা যে অ্যাপ্রোচগুলোর মাধ্যমে আমরা কোলাজেনকে বাড়াতে পারি। আচ্ছা আচ্ছা। প্রথমেই হচ্ছে ফুড, কোলাজেন বুস্টিং ফুড। কোলাজেন তৈরি হয় এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থেকে। আমাদের গ্লাইসিন, প্রোলিন, হাইড্রক্সিপ্রোলিন, এই 3টি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে। সেজন্য আমাদেরকে প্রোটিন রিচ ফুড খেতে হবে, সেটি প্রাণীজ হোক আর উদ্ভিজ্জ, দুটোই। আমরা মাছ, ডিম, মাংস এবং সেই সাথে যদি উদ্ভিজ্জ প্রোটিন যেমন ডাল, বিনস এগুলো খাই, আমাদের কোলাজেন বুস্ট আপ হবে, কোলাজেন তৈরিতে সাহায্য করবে। এবং এর সাথে কোলাজেনের তৈরিতে যে কোফ্যাক্টরগুলো কাজ করে সেগুলো হচ্ছে জিঙ্ক, কপার, সেলেনিয়াম এবং হাইলোনিক অ্যাসিড। আচ্ছা, আমরা হাইলোনিক অ্যাসিড কিন্তু শুধু অ্যাপ্লাই করা, হাইলোনিক অ্যান্টি এজিং ফ্যাক্টর এটি জানি, কিন্তু হাইলোনিক অ্যাসিড এনরিচড ফুড যেমন গ্রিন টি, আমাদের যে ব্রকোলি, টমেটো, এগুলোতে প্রচুর পরিমাণে হাইলোনিক অ্যাসিড থাকে। আর জিঙ্ক এবং কপারের আমরা ঘাটতি পূরণ করতে পারি, সেলেনিয়াম, সেগুলো হচ্ছে আমাদের ফিশ, নাটস, বিনস। তো আমরা দেখছি যে আমরা যদি হাইড্রেটেড থাকি, আমরা যদি সুষম খাবার খাই, আমাদের কিন্তু কোলাজেন বুস্ট আপ হবে। এটি তো আমরা খাবারের কথা বললাম। এরপরে যেহেতু প্রোডাক্টের বিষয় আসে যে কোলাজেন মেখে গিয়ে আমি কোলাজেন বাড়িয়ে ফেলবো, কোলাজেন স্টিমুলেটিং ফ্যাক্টর যেগুলো কোলাজেন সিনথেসিসে সাহায্য করে, সেগুলোর মধ্যে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, পেপটাইড এবং রেটিনল। আচ্ছা, এগুলো যদি আমরা স্কিন কেয়ারের রুটিনে ইমপ্লিমেন্ট করি বা ইনকর্পোরেট করি, তাহলে কিন্তু আমাদের বডি কোলাজেনের একটা সিগন্যাল তৈরি করবে যেন কোলাজেন বুস্ট আপ হয়। এই টপিক্যাল প্রোডাক্ট এবং আমাদের তো ইনোভেটিভ ট্রিটমেন্ট আছেই। আমরা জানি যে কোনো অ্যাস্থেটিক ট্রিটমেন্টে আমরা মনে করি যে আসলে অ্যান্টি এইজিংটা এর ভেতরেই থাকবে বা ইনক্লুডেড হবে। তো এটার কি ডিফারেন্ট কোনো এন্টিটি আছে কিনা? অ্যাস্থেটিক এবং অ্যান্টি এইজিং একটি অন্যকে সাপ্লিমেন্ট করে, কমপ্লিমেন্ট করে। অ্যাস্থেটিক হলো যে আমরা আমাদের অ্যাপিয়ারেন্সকে এনহ্যান্স করা, বিউটিকে বাড়ানোর জন্য যে পদ্ধতি বা যে স্টেপগুলো নেই। আর অ্যান্টি এজিং হচ্ছে এইজ রিলেটেড যে সাইনগুলো আছে, যেমন একটু রিঙ্কেল, বডি লেখা, স্যাগিনেস, সেগুলোকে কারেকশনের জন্য বা আমাদের স্ট্রেংথ বা ইমিউনিটি বাড়ানোর জন্য যে প্রক্রিয়াগুলো, সেগুলোই হচ্ছে অ্যান্টি এইজিং সার্ভিস। তো অ্যান্টি এজিংয়ের মাঝে আমরা অ্যাস্থেটিককে ইনকর্পোরেট করতে পারি। একটা ছোট্ট উদাহরণ দিই যে 25 বছরের একজন তরুণ বা তরুণী,
উনি হয়তো ওনার কোনো সামনে ইভেন্ট আছে, ফটোশ্যুট বা বিয়ে, এই কারণে একটু হয়তো ম্যাসেটার মাসেলটাকে একটু কমাতে চাচ্ছে, মানে একটা শার্প জ লাইন চাচ্ছে, সেক্ষেত্রে এটি কিন্তু তার অ্যান্টি এজিং কনসার্ন। ম্যাম, যে কোনো অকেশনের আগে এখন ইয়াঙ্গার জেনারেশন যেটা চাচ্ছে যে একটা শার্প জ লাইন, যাতে ফেসটা একটু ছোট এবং ন্যারো লাগে, তো এটা আসলে কিভাবে পাওয়া সম্ভব? আমাদের এখন কিন্তু সবাই ভি শেপ বলে, যে ফেসটাকে ভি শেপ। আমাদের এক একজনের ফেস কিন্তু এক এক রকম, ওভাল, কারোটা ডায়মন্ড ফেস, রাউন্ড ফেস, তো সকলের ফেসেই কিন্তু আমরা ভি শেপ আনতে পারি না। এখন আমাদের ফেসের যে ইমপারফেকশনগুলো থাকে ওগুলোকে কারেকশন করে আমরা একটা শার্প জ লাইন প্রোভাইড করতে পারি। কারো চিনটা যদি একটু, আমরা চিনটাকে শার্প করতে পারি, নোজটাকেও আমরা একটু শার্প করতে পারি, এগুলো হচ্ছে অ্যাস্থেটিক পার্ট। কিন্তু প্রত্যেকেই যে ভি শেপ করতে হবে সেটি না। তো আর শার্প জ লাইনের জন্য আমাদের ইনভ্যাসিভ, নন ইনভ্যাসিভ, অর্থাৎ ইনজেক্টেবল, নন ইনজেক্টেবল সব ধরনের প্রসিডিউরগুলোই আছে। যেমন হাই ইন্টেন্সিটি ফোকাসড আল্ট্রাসাউন্ড, এটি একটি নন ইনভ্যাসিভ, এর মাধ্যমে আমরা যাদের একটু স্যাগনেসটা কম, কোলাজেন এখনও তৈরির একটু সম্ভাবনা আছে, তাদেরকে আমরা প্রোভাইড করতে পারি। এছাড়া আমরা ইনজেক্টেবল কিছু প্রসিডিউর আছে, আমরা বোটক্সের মাধ্যমে, ফিলারের মাধ্যমে এবং কোলাজেন বুস্টারের মাধ্যমে কিন্তু শার্প জ লাইন প্রোভাইড করতে পারি। কিছু ইন্টেন্সিভ ট্রিটমেন্টের কথা আপনি বলছিলেন, কোলাজেন নিয়ে যখন কথা হচ্ছিল, তো তার ভেতরে আসলে কোন কোন ট্রিটমেন্টগুলো পড়ছে এবং এটি কারা নিবে, কখন নিবে, সব ইন্ডিকেশনগুলো একটু জানতে চাই। আমরা যেহেতু ডিকেড নিয়ে শুরু করেছি, প্রতিটি দশকে আমাদের পরিবর্তন, তাহলে আমি সেভাবে অ্যান্টি এজিং স্টেপগুলো বলতে চাই। আসলেই অ্যান্টি এজিং স্টেপের মেইন যেটা আমাদের রুল, মানে প্রোটোকল বা আমরা বলি যে তত্ত্ব কথা, সেটি হচ্ছে আমাদেরকে একটি বেসিক স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে হবে। সেখানে আমাদের ক্লেন্সার, ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন, সান প্রোটেকশন কিন্তু অ্যান্টি এজিং টুল। আর ময়শ্চারাইজারের ব্যাপারটিও আসে যে একটু বয়সের সাথে সাথে একটু পরিবর্তন হয়। আমরা 20 থেকে 30-এর মধ্যে সাধারণত একটু হাইলোনিক অ্যাসিডযুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করতে বলি। 30-এর কোঠায় গেলে আমরা একটু অ্যান্টিঅক্সিডেন্টে জোর দিতে বলি, সাথে একটু পেপটাইড ইনকর্পোরেট করতে বলি, অথবা রেটিনল। কিন্তু 30 থেকে 50-এ কিন্তু আমাদের অ্যান্টি এজিং এই যে পেপটাইড, রেটিনল, এগুলো হচ্ছে মাস্ট। আচ্ছা। আর যদি আমি এখন অ্যাস্থেটিক সার্ভিস বা অ্যান্টি এজিং প্রোটোকলে আসি, ট্রিটমেন্ট, ইনোভেটিভ ট্রিটমেন্টের কথা বলি, আমরা বলি যে 20-এ যেহেতু ভাইব্রেন্ট, আমরা মেইনটেনেন্স থেরাপি মেনটেন করব। 30-এ আমরা করব অ্যান্টি এজিং প্রোটোকল। আর 40-তে গিয়ে, মানে 40-এর কোঠায় গিয়ে আমরা করব অ্যাডভান্স অ্যান্টি এজিং। আর 50 থেকে পরবর্তীতে করব কম্প্রিহেন্সিভ অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। মেইনটেনেন্স থেরাপিতে আসলে কি কি থাকবে? মেক লাইফ সিম্পল, মেক স্কিন কেয়ার সিম্পল, আমাদের বেসিক স্কিন কেয়ার। এবং এই সময় যদি মেইনটেনেন্সের ব্যাপারটা কেন আসছে, কারণ অনেকের কিন্তু কনসার্ন থাকে, স্কিন প্রবলেম থাকে, আর এই অ্যান্টি এজিং বলুন বা মেইনটেনেন্স সব কিছু কাস্টমাইজ এবং পার্সোনালাইজড। যদি কেউ পিম্পলের প্রবলেম নিয়ে আসে, অয়েলি স্কিনের প্রবলেম নিয়ে আসে, তখন আমাদের সেটিকে কারেকশন করা কনসার্ন থাকে। আনইভেন টোন নিয়ে আসলে সেটিকে কিভাবে আমরা কারেকশন করব। ফেশিয়ালটা সেলফ কেয়ার এবং রিল্যাক্সেশন টেকনিক বলতে পারেন, যে আমাদের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হচ্ছে, ম্যাসাজের মাধ্যমে আমরা স্কিনকে রিজুভেনেট করতে পারছি, এক্সফোলিয়েশন করতে পারছি, আর এগুলো তো মাল্টি স্টেপ টেকনিক। তো সেক্ষেত্রে হাইড্রাফেশিয়াল বা পিলিংয়ের কথা যদি আমি বলি, এই সিরামগুলো একটু চেঞ্জ হয়, কারণ যখন বয়স বাড়তে থাকে আমাদের যেটি সেবাম, ন্যাচারাল অয়েল, এটি প্রোডাকশনও কমে আসতে থাকে। তো 20-এ আমাদের ত্বক যে টাইপ থাকে, 50-এ গিয়ে কিন্তু সেটি ড্রাই হয়ে যায়। আর এর সাথে যদি যোগ দেয় আমাদের থাইরয়েড ইস্যুস, আমাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই প্রবলেমগুলো যখন আসে তখন কিন্তু আমাদের, বা ডায়াবেটিস, তখন স্কিন ড্রাই হতে থাকে। তো সেক্ষেত্রে আমরা হাইড্রাফেশিয়াল বা ডুওফেশিয়াল সেগুলো সেরামটাকে একটু মানে কাস্টমাইজ করে দেই। আর পিলিংয়ের ব্যাপারে যদি আসে, আমরা শুরুর দিকে বিগিনারদের জন্য ল্যাকটিক পিল বা ম্যান্ডেলিক পিল করে থাকি। একটু বয়স বাড়ার সাথে অ্যান্টি এজিং প্রোটোকলে আমরা রেটিনল পিল, আর্জিনিন পিল, সেখানে আমরা সিকোয়েন্সিয়াল পিল, মানে একটি স্টেপ করে, মানে দুটো পিল কম্বাইন করে অ্যাড অন করেন, একসাথে কম্বাইন পিলও ব্যবহার করে থাকি। একদম। আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এ পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আমাদের স্কিনটাকে সুন্দর রাখতে আমরা কি না করি, আসলে আমাদের সবার ইচ্ছে যে স্কিনটা আমরা সুন্দর রাখি, আমাদের ত্বকটা যেন সুস্থ থাকে। এবং এই সুন্দর এবং সুস্থ ত্বকের জন্য কিন্তু আমাদের অবশ্যই একটু কষ্ট করতে হয়। প্রতিদিন কিছু নিয়ম করে আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে এবং কিছু নিয়মকানুন আমাদের মেনে চলতে হবে, তাহলে কিন্তু আমরা সুন্দর এবং সুস্থ ত্বকটা পেতে পারি। সুস্থ এবং সুন্দর ত্বকের জন্য প্রতিদিন আপনি সুষম খাবার, সেটার পাশাপাশি যে খাবারগুলি স্পেসিফিক আপনাকে রাখতে হবে, সেটা হলো প্রতিদিন সকালে আপনাকে হলুদ একটি ফল খেতে হবে। যেমন পেঁপে হতে পারে, অথবা আপনার আম হতে পারে, অথবা আপনার খেজুর হতে পারে, অথবা কলা হতে পারে, অথবা আপনার যে ধরনের সবজিগুলো আমাদের অ্যাভেলেবেল আছে, যেমন গাজর, মিষ্টি কুমড়া, এই জাতীয় খাবার প্রতিদিন আপনাকে 1 সার্ভিং করে খাদ্য তালিকায় রাখতে হবে।
এবং মনে রাখতে হবে স্কিনটাকে সুন্দর রাখার জন্য, স্কিনের উপরের লেয়ারটাকে ভালো রাখার জন্য কিন্তু আপনাকে বাদাম, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড এবং সামুদ্রিক মাছ এগুলো আপনার খাদ্য তালিকায় প্রতিদিন একটু একটু করে রাখতে হবে। এটার পাশাপাশি অবশ্যই দিনে 2 থেকে 3 সার্ভিং গাঢ় সবুজ শাকসবজি আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। আপনি যদি শাকসবজি ডিরেক্ট রান্না করে খেতে না চান, সেটাকে আপনি অবশ্যই সালাদ করে নিতে পারেন। এছাড়াও কিন্তু আপনি স্যুপ করেও খেতে পারেন। এবং মনে রাখতে হবে স্কিনটাকে সুন্দর এবং সুস্থ রাখার জন্য আপনার পানি গ্রহণটা অত্যন্ত জরুরি। প্রতিদিন একজন সুস্থ মানুষকে 8 থেকে 12 গ্লাস পানি গ্রহণ করতে হয়। প্রয়োজনে যদি আপনার ডিহাইড্রেশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এর থেকে পানির পরিমাণটা আপনাকে বাড়াতে হবে। এবং পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার স্কিনটাকে পরিষ্কার রাখা। অনেক সময় আমরা যেটা করে থাকি যে বাহির থেকে আসার পর আমরা স্কিনটাকে ক্লিন করি না, এটাতে দেখা যায় স্কিনটার অনেকগুলো ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো অবশ্যই পুষ্টিকর খাবারগুলো আপনাকে খেতে হবে, স্কিনটাকে পরিষ্কার রাখতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো যে আপনার রাতের বেলা যে ঘুমটি, সেটি আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে। প্রতিদিন একটি মানুষের অবশ্যই ঘুমের প্রয়োজন রয়েছে, তবে এখানে একটু ভুল করে থাকি। এখনকার সময় কিন্তু আমরা অনেকেই দেখা যাচ্ছে রাত জেগে থাকি এবং আমরা ভোরের দিকে যে ঘুমাচ্ছি, এবং সেই ঘুমটা কিন্তু সকালের দিকে আমরা কমপ্লিট করে ফেলি। মনে রাখতে হবে রাতের ঘুমটা খুব জরুরি। রাতে আমাদের কিছু হরমোনাল সিক্রেশনের কারণে কিন্তু অনেকগুলো প্রবলেম আমাদের ক্রিয়েট হতে পারে, তার মধ্যে কিন্তু স্কিনের প্রবলেমটা একটা অন্যতম। তাই অবশ্যই স্কিনটাকে সুন্দর রাখতে গেলে আপনার রাতে একদম সঠিক টাইমে ঘুমাতে হবে। প্রতিদিন 12 গ্লাস করে পানি গ্রহণ করতে হবে এবং আপনাকে হলুদ ফল এবং শাকসবজি এগুলো আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। বাদাম খেতে হবে প্রতিদিন। তবে কিছু কিছু খাবার আরও বেশি ভালো, যেটা যেমন আপনি টক দইটা রাখতে পারেন। টক দইয়ের পাশাপাশি আপনার সিজনাল যে ফলগুলো পাবেন, যখন আপনার যেই সিজনে যে ফলটা পাওয়া যাচ্ছে, সেটি কিন্তু আপনি খাদ্য তালিকায় প্রতিদিন মিনিমাম 1 সার্ভিং করে আপনাকে রাখতে হবে। তাহলে দেখা যাবে আমাদের স্কিনটা সুন্দর এবং সুস্থ রাখতে পারছি। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, যেহেতু আজকে আমরা অ্যান্টি এজিং নিয়ে কথা বলেছি, তো কি বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে তাদের জীবনযাত্রা বা লাইফস্টাইল কেমন হওয়া উচিত এবং কিসের ওপরে সবচাইতে বেশি গুরুত্ব আরোপ করা উচিত, আপনি কি মনে করেন? বেঁচে থাকা, ভালোভাবে থাকা, ওয়েলনেসের একটি ফ্যাক্টরের উপরে কাজ করে, সেটি হচ্ছে আমাদের সিম্ফনি মেনটেন করা, হারমোনি মেনটেন করা আমাদের লাইফস্টাইলে, আমাদের নিউট্রিয়েন্ট ডেন্স ফুড খাওয়া মানে ইনটেক করা, সেই সাথে আমাদের রেস্ট, সেটার জন্য রেস্টফুল রেস্ট হয়। কারণ পর্যাপ্ত ঘুমের মাধ্যমেই আমরা কোলাজেন বলুন, আমাদের বিউটি ফ্যাক্টর বাড়াতে পারবো, আমাদের কর্মশক্তি বাড়াতে পারবো। এবং সেই সাথে স্ট্রেস রিডিউসিং টেকনিক, সেটি আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, এক্সারসাইজের মাধ্যমে হোক বা আপনাদের দৈনন্দিন জীবনযাত্রায়, মানে সেডেন্টারি লাইফ না, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, ভালো খেতে হবে, আপনার পরিবেশ আপনাকে যতটুকু সাপোর্ট করে সেভাবে আপনার এক্সারসাইজ করতে হবে এবং সেই সাথে নিজেকে ভালোবাসতে হবে। অনেক চমৎকার কিছু কথা বলেছেন, অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল অ্যান্টি এইজিং নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ব্যাক পেনের অনেকগুলো কারণ থাকে, আমাদের শরীরে মাসেল, রক্তনালী, হাড়, লিগামেন্টস, এই প্রত্যেকটা জায়গা থেকে এবং সর্বশেষ নার্ভ, এগুলো নিয়ে কিন্তু আমাদের ব্যথা আসে। পিএলআইডি বা ডিস্ক জনিত যে পেইনগুলো, এগুলো নিয়ে সমাজে দেখি একটু কনফিউশন থাকে। এই জায়গাগুলো নিয়ে আমি দেখি যে অনেক কিছু করার সুযোগ থাকে। সেই জন্য আমরা মনে করি যে পিএলআইডি বা ব্যাক পেইন নিয়ে কনফিউশনগুলো দূর করা যায়। আমাদের রোগীদের যে ধরনের কনফিউশন যে আমি কি ওয়েদার অপারেশনে যাব কি যাব না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।